আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমি যেদিন এই ভিডিওটা রেকর্ড করছি তার কয়েকদিন আগে বাংলাদেশের মন্ত্রী মুরাদ হাসানকে কানাডা থেকে সরকার বের করে দিয়েছে। কি অপরাধ করেছিল, কি অপরাধ, কি অপরাধ ছিল, অন্যায় কি করেছিল? কারণ হচ্ছে তার স্ট্রং কান্ট্রিটাই ছিল না। তো আমার মনে হলো যে দিস ইজ দ্য রাইট টাইম টু আপলোড আ কান্ট্রি টাই ভিডিও। আর আমার খুব ইচ্ছা ছিল ভিডিওটাকে আমি 16 ডিসেম্বর আপলোড করবো, কারণ সেদিন হচ্ছে আমার বিজয় দিবস। আমার কান্ট্রিটাই, আমার দেশকে নিয়ে কথা বলতে আমার খুব ভালো লাগতো। বাট লাইফ হ্যাপেন্স, যে কারণে আমি ভিডিওটাকে ইন টাইমে আপলোড করতে পারি নাই। সরি অ্যাবাউট দ্যাট। বাট তারপরেও আমি আজকে বোঝানোর চেষ্টা করবো আমার এই ভিডিওর মাধ্যমে যে মুরাদ হাসানের তো অনেক কোটি কোটি টাকার সম্পত্তি ছিল। মুরাদ হাসানের কানাডায় বিজনেস আছে, মুরাদ হাসানের কানাডায় বাড়ি আছে, তারপরও মুরাদ হাসানকে কানাডার সরকার ঢুকতে দেয় নাই। তার মানে এ থেকে কি প্রুফ হলো? এর থেকে প্রুফ হলো যে আপনার কত কোটি টাকা সম্পত্তি আছে দ্যাট ডাজ নট অলওয়েজ প্রুফ যে আপনার দেশে ফেরত যাওয়ার মতো এনাফ রিজন আছে। আপনার টাকা না থাকলেও আপনি আপনার যুক্তি তর্কের মাধ্যমে কানাডা সরকারকে প্রুফ করতে পারেন যে আপনার একটা স্ট্রং কান্ট্রিটাই আছে। এই ক্ষেত্রে যাদের টাকা পয়সা একটু কম আছে বা যাদের দেশে অ্যাসেট একটু কম আছে, সেই সব মানুষরাও কানাডা আসার স্বপ্নটাকে দেখতে পারবেন। কারণ কানাডায় ভিসা পাইতে হলে, কানাডার কান্ট্রিটাই দেখাইতে হলে আপনার কোটি টাকার সম্পত্তি থাকতে হবে। দিস ইজ নট ট্রু অ্যাট অল। এগুলো হচ্ছে এজেন্সি আপনাকে বলে ভয় দেখায় যাতে আপনি ভয় পেয়ে তাদের পিছে পিছে ঘুরেন। তো প্রথমে কান্ট্রিটায় কিভাবে আমি প্রুফ করতে পারি সেটা হচ্ছে আপনার কান্ট্রিটায় যখন প্রুফ করবেন তার কয়েকটা ডকুমেন্ট সাবমিট করতে হয়। প্রথম ডকুমেন্টটাই হচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্সের ডকুমেন্টটা থাকতে হয়। পুলিশ ক্লিয়ারেন্স ডকুমেন্টটা প্রুফ করে যে আপনি কোনো দেশে ক্রিমিনাল ঝামেলার মধ্যে নাই, তার মানে আপনি দেশে না ফেরত যাওয়ার মতো কোনো কারণ নাই, আপনি ফেরারি আসামি না। সো এই জিনিসটা আমার মনে হয় সবারই আমাদের ক্লিয়ার আছে। দ্বিতীয় যে জিনিসটা আমাদের কারোরই সেই সমস্যাটা নাই, সেটা অনেক সিরিয়ান রেফিউজি বা লেবানিজ মানুষের যে সমস্যাটা ফিল করতে হয় যে তাদের দেশে হয়তো যুদ্ধ বিগ্রহ চলতেছে, সেই ক্ষেত্রে তাদের কানাডায় ঢুকতে অনেক কষ্ট হয়, কারণ তাদের কান্ট্রিটা এটা খুবই উইক। তাদের হয়তো দেশে গেলে গুলি করে মেরে দিবে। তো সেই মানুষরা যে কোনোভাবেই হোক বিদেশে থাকতে চায়। তো ওই ধরনের সমস্যাগুলো আমরা কখনো সাফার করি না। দিজ আর দ্য রিজন যেখানে আসলে আপনার কান্ট্রিটাই দেখানোটা একটু কঠিন। আমার মনে হয় যে আমার ভিউয়ারের কারোরই এই ধরনের সমস্যাটা নাই। তো কান্ট্রি ডাইটা আর কিভাবে দেখানো যায়? কান্ট্রি ডাইটা দেখানো সবচেয়ে স্ট্রং যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আপনার স্টাডি প্ল্যান। স্টাডি প্ল্যান আমি মনে করি যে স্টেটমেন্ট অফ পারপাস, যেরকম অ্যাডমিশনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ভিসা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে আপনার স্টাডি প্ল্যান। স্টাডি প্ল্যান হচ্ছে একটা চিঠি, যে চিঠিটা আপনি আপনার ভিসা অফিসারকে লিখবেন। সেই চিঠির মাধ্যমে আপনি প্রুফ করার চেষ্টা করবেন যে আপনি কেন এই পার্টিকুলার ইনস্টিটিউশনে এই ডিগ্রিটা নিচ্ছেন, এবং এই ডিগ্রিটা নিয়ে গিয়ে আপনি আপনার নিজের দেশে কি কাজে আপনি লাগতে পারবেন। সেই জিনিসটা যদি আপনি খুব সাকসেসফুলি প্রুফ করতে পারেন, তাহলে আমার মনে হয় যে খুব বেশি টাকা পয়সার কখনোই দরকার নাই কান্ট্রিটাই অ্যাটলিস্ট প্রুফ করার জন্য। তো চলেন একটা স্টাডি প্ল্যান লেখার সময় কি কি জিনিস খেয়াল রাখতে হবে সেই জিনিসটা এখন আলোচনা করি। কয়েকদিন আগে আমি একজনের স্টাডি প্ল্যান আমাকে রিভিউ করার জন্য রিকোয়েস্ট করেছিল। তো স্টাডি প্ল্যানটা যখন আমি খুলে দেখলাম 5 পেজের ছোট্ট ছোট্ট অক্ষরে একটা ডকুমেন্ট। দেখে আমার মনে হচ্ছে ও মাই গড, আমি এটা পড়তে পারবো না। তো প্রথমেই জিনিসটা আসবে সেটা হচ্ছে 5 পেজের ডকুমেন্ট প্লিজ লিখবেন না। এবং একই কথা বারবার লিখতেছিল। সে লিখতেছিল যে আমার চাচা কানাডা থাকে, আমি তাকে দেখে ইন্সপায়ার্ড, বা আমার চাচা বিজনেস করে। এইসব কোনো কিছু আপনি লিখবেন না। আমি আজকে আপনাকে 3-4টা পয়েন্ট বলবো। এই 3-4টা পয়েন্ট ইলাবোরেট করে আপনি জাস্ট 1 পেজের একটা ডকুমেন্ট লিখবেন। একটা সেন্টেন্স আপনি এক্সট্রা লিখবেন না, কারণ যে ভিসা অফিসার তার হাজার হাজার ফাইল দেখতে হয়, তার আপনার এসব ভকর পড়ার সময় নেই। এগুলোতে তারা বিরক্ত হয়, তারা জাস্ট পয়েন্ট দেখতে চায়। তো প্রথমেই যে জিনিসটা আসবে সেটা হচ্ছে যে আপনি 1 পেজের একটা ডকুমেন্ট লিখবেন। এটা হচ্ছে সামারি। দ্বিতীয় যে পয়েন্ট আসবে সেটা হচ্ছে যে আপনি বেগিং করার জানি টেন্ডেন্সিটা না থাকে। আপনি প্রফেশনাল একটা ডকুমেন্ট লিখবেন। এর আগেও আমি আরেকটা ইমেইলের ভিডিও করেছিলাম, সেখানে আমি এই জিনিসটা বলেছিলাম যে বাংলাদেশিদের ভিতর একটা মানে নিচু হওয়া, ছোট হওয়া, একটু রিকোয়েস্ট করা, একটু করুণা ভিক্ষা করা টাইপের একটা ভাইব পাওয়া যায় অনেকের লেখায়, স্পেশালি ভিসা বা অ্যাডমিশনের সময়। এই জিনিসটা কখনোই করবেন না। আপনি যদি আপনার নিজের সম্মান নিজে রক্ষা করতে না পারেন, তাহলে আপনার সম্মান কে রাখবে বলেন? আপনি সব সময় আপনি বাঙালি, আপনি বাংলাদেশি, এই আইডেন্টিটিটাকে নিয়ে অসম্ভব প্রাউড ফিল করবেন। তাহলে এটাই হচ্ছে ইটসেলফ ইজ এ কান্ট্রি টাইপ। আপনি কখনোই নিজে গরিব, নিজে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মানুষ, এই টাইপের ভাইব কখনোই দিবেন না। আপনি বলবেন আমি এক্সট্রিমলি প্রাউড অফ বিইং এ সিটিজেন অফ মাই কান্ট্রি।
আমার দেশে হয়তো রিসার্চ ফ্যাসিলিটি একটু কম, যে জিনিসটা কানাডাতে আর একটু ভালো। আমি কানাডা থেকে এই জিনিসটা শিখে এসে আমার দেশে কাজে লাগতে চাই। এইটা যত স্ট্রং কান্ট্রিটাই, কোটি টাকাও এত স্ট্রং কান্ট্রিটাই না। তো চলুন স্টেপ বাই স্টেপ কিভাবে আমার স্টাডি প্ল্যানটাকে সাজাতে হবে সেই জিনিসটা আমি শুরু করি। প্রথমে আমি শুরু করেছি যে আমি তমা রহমান, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমার এই সাবজেক্ট ছিল, আমার ইন্টারন্যাশনাল রিলেশনস আমি পড়েছি। আমার ইন্টারন্যাশনাল রিলেশনসে রোহিঙ্গা রেফিউজিদের নিয়ে আমার কিছু কাজ আছে। আমার দেশে এখন রেফিউজি সমস্যা চলতেছে, আমি রোহিঙ্গা রেফিউজিদের নিয়ে রিসার্চ করতে আগ্রহী, যে কারণে আমি কানাডা যাচ্ছি। এবং আমি যেহেতু এখানে ইন্টারন্যাশনাল রিলেশনসে পড়ে পলিটিক্যাল সায়েন্সে সুইচ করেছি, সো এখানে আমি ছোট্ট করে এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করেছি যে আমি কেন পলিটিক্যাল সায়েন্স পড়বো। পলিটিক্যাল সায়েন্স হচ্ছে, আমি বলার চেষ্টা করেছি যে আইআর থেকে একটু ব্রড একটা সাবজেক্ট। আমি যে ধরনের রেফিউজি স্টাডিজ নিয়ে কাজ করতে যাচ্ছি, সেখানে আইআর থেকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে যদি আমি পড়ি, তাহলে হয়তো আমার এই কাজগুলোতে একটু বেশি হেল্প হবে, যে কারণে আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তেছি। এইগুলো একটা প্যারা, এক একটা প্যারাতে আপনি এক একটা আর্গুমেন্ট দিবেন। হজবরল খিচুড়ি বানানোর চেষ্টা করবেন না, আপনার 3টা বা 4টা আর্গুমেন্ট থাকবে, ওটাকে আগে পয়েন্ট করে লিখবেন খাতায়, এবং ওই পয়েন্টগুলোকে আপনি ইলাবোরেট করার চেষ্টা করবেন। 3 বা 4টা প্যাসেজের বেশি কিন্তু আপনার লিখার সুযোগ নেই এখানে। খুবই খেয়াল করে জিনিসটা লিখবেন, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট। সেকেন্ড প্যারা আসলো। সেকেন্ড প্যারা আমি বলার চেষ্টা করেছি হোয়াই কানাডা, কেন অন্য কোনো দেশ না, কেন ইউএসএ না, কেন ইউরোপ না। তো সেখানে আমি বলার চেষ্টা করেছি যে আমি যেহেতু পলিটিক্স নিয়ে পড়াশোনা করি, কানাডার পলিটিক্স হচ্ছে পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট আইডিয়াল ফর্ম অফ পলিটিক্স, যেখানে রুল অফ ল অথবা গভর্নেন্সের একটা আইডিয়াল এক্সাম্পল হিসেবে বলা যায় কানাডাকে। কানাডার হিস্ট্রি যদি আমি খেয়াল করে দেখি, তাহলে ইট ওয়াজ নেভার ফার লেফটিস্ট, ইট ওয়াজ নেভার ফার রাইটিস্ট। খুব অসম্ভব সুন্দর একটা ব্যালেন্স আছে কানাডায়। এবং আমি যেহেতু রেফিউজি স্টাডিজ নিয়ে কাজ করতে চাই, কানাডা এখন রেফিউজিদের নিয়ে হিউম্যানিটেরিয়ান সাইড থেকে অনেক অনেক বেশি কাজ করছে। সারা পৃথিবীতে প্রেজড হচ্ছে কানাডার রেফিউজি পলিসি এবং কানাডার এনভায়রনমেন্টাল পলিসি, যে কারণে আমার মনে হয়েছে যে কানাডায় এসে আমি যদি রেফিউজি স্টাডিজ শিখি, আমি যত ভালো শিখতে পারবো সেটা আমি ইউএসএতে বসে পারবো না, যারা রেফিউজিদের লাথি মেরে বাইর করে দিচ্ছে সারাক্ষণ। দিস ওয়াজ অ্যানাদার খুবই সুন্দর একটা লজিক। কানাডা, কেন কানাডা? থার্ড পয়েন্ট যেটা আসবে সেটা হচ্ছে যে হোয়াই দিস ইউনিভার্সিটি। তো এটা কেন আমি ম্যাকগিলে পড়তেছি না, কেন আমি ইউনিভার্সিটি অফ টরন্টোতে পড়তেছি না, অথবা কেন আমি ইউএস এর কোনো একটা ইনস্টিটিউশনে পড়তেছি না, কেন পার্টিকুলার মেমোরিয়াল ইউনিভার্সিটিতে আমি পড়ছি? এখানে আমার খুবই স্ট্রং একটা পয়েন্ট ছিল, মেমোরিয়াল ইউনিভার্সিটিতে আমাকে ফুল ফান্ডিং দিছে, এই জন্য আমি মেমোরিয়াল ইউনিভার্সিটিতে পড়তেছি। প্রফেসর ইসাবেলা কোটির সাথে আমার কথা হয়েছে, সে আমাকে সুপারভাইজ করতে রাজি হয়েছে। শি হ্যাজ ইনক্রেডিবল স্কিল ইন মাই এরিয়া অফ ইন্টারেস্ট, যে কারণে আমি মেমোরিয়াল ইউনিভার্সিটিকে চুজ করছি। এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইনস্টিটিউশন, ওয়ান অফ দ্য বিগেস্ট ইনস্টিটিউশন ইন ইস্টার্ন কানাডা, সো ওয়াই নট মেমোরিয়াল। তো আমার মনে হয়েছে যে আমি যে ধরনের কাজ করতে আগ্রহী, সেই ধরনের কাজের জন্য মেমোরিয়াল ইউনিভার্সিটি উড বি দ্য বেস্ট প্লেস। চলে আসলাম ফোর্থ প্যারা। এই প্যারাটাই হচ্ছে আমি র্যাপ আপ করবো সবকিছু। এই প্যারাটাই আমি বলার চেষ্টা করছি যে আমি ফিরে এসে আমার এই কোর্সটা নিয়ে আমি কি কাজ করব। যে আমার দেশে যখন ফ্যাকাল্টি অথবা লেকচারারকে রিক্রুট করা হয়, সেখানে একটা নর্থ আমেরিকান ডিগ্রি অনেক বেশি প্রেফারেন্স দেওয়া হয়, যে কারণে কম্পিটিটিভ জব মার্কেটে আমার ইচ্ছা হচ্ছে একাডেমিয়াতে জয়েন করা। আমি এখানে লিখছি আমার ফিউচারে কি করার ইচ্ছা, আমি তো সেটা ভিসা অফিসারকে আমার বলার দরকার নেই। ওইখানে ওই মুহূর্তে আমি তখন লিখছি যে আমার ইচ্ছা হচ্ছে আমি একাডেমিয়াতে জয়েন করব, আমি ইউনিভার্সিটি টিচার হিসেবে জয়েন করব, সেটা আমার স্বপ্ন। তো আমার দেশে নর্থ আমেরিকান একটা ডিগ্রি থাকা ইউনিভার্সিটির লেকচারার হওয়ার ক্ষেত্রে আমাকে এই রেসে অনেক বেশি এগিয়ে রাখবে, একটা কম্পিটিটিভ প্রোফাইল ক্রিয়েট করতে হেল্প করবে। তো যে কারণে আমি একটা নর্থ আমেরিকান ডিগ্রি নিয়ে আমি দেশে আসবো, এসে আমি হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে জয়েন করবো, অথবা অন্যান্য যে কোনো ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে জয়েন করবো। এটা হচ্ছে আমার স্বপ্ন। এছাড়াও আমি যদি ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য কোনো ইউনিভার্সিটি টিচার হিসেবে জয়েন না করি, তারপরেও আমার দেশে অনেক এনজিও কাজ করে, আইজিও কাজ করে, তাদের আন্ডারেও আমি খুব ভালো একটা জবের সুযোগ আছে আমার এই ডিগ্রিটা নিয়ে ফেরত আসার। নেক্সট 5 ইয়ার্স অথবা 10 ইয়ার্সে বাংলাদেশের পলিসি প্ল্যানিং এর খুব ইম্পর্টেন্ট একটা মেম্বার হিসেবে জয়েন করার আমার স্বপ্ন। তা আমি মনে করি যে এই ডিগ্রিটা আমাকে সবচেয়ে বেশি অনেক বেশি হেল্প করবে সেই স্বপ্নটাকে রিয়ালাইজ করার প্রতি। এখানে আমার বাপের কত টাকা আছে, আমার বাপের সম্পত্তির একমাত্র উত্তরাধিকার আমি, আমার বাপের সম্পত্তি সব আমি ম্যানেজ করব, আমার বাপ মা বুড়া হয়ে যাচ্ছে তাদেরকে আমার খেয়াল রাখতে হবে, আমার ছোট বোনকে আমার খেয়াল রাখতে হবে, আমি এই একটা জিনিসও বলি নাই। আমি বলছি যে আমি
আমার দেশের একটা মানুষ, আমার দেশ আমার উপর ইনভেস্ট করছে, আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছি, এখন আমার দিস টাইম আমি আমার দেশের জন্য কিছু করব। আমি আমার দেশের জন্য কিছু করতে হলে আমার যোগ্যতার দরকার, সেই যোগ্যতাটা আমি কানাডা থেকে অর্জন করব এবং তারপরে গিয়ে আমি আমার দেশের কাজে লাগবো। আমি আমার যে দেশের কাজে লাগবো, আমার দেশের জন্য যে কিছু করার আমার ইচ্ছা, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় কান্ট্রিটাই। তো অল ইন অল এই 4টা প্যারার মধ্যে আমি আমার সবকিছু লিখে ফেলছি এবং আমার আলহামদুলিল্লাহ কোনো সমস্যা ছাড়াই ভিসা হয়ে গেছে। এবং আমার কিন্তু কোনো একটা জায়গায় আমি মেনশন করিনি আমার বাপের কয়েক কোটি টাকা সম্পত্তি আছে ঢাকা শহরে, এবং আসলে সেরকম কিছু নাইও। তো এই জন্য আমি বলবো যে আপনাদের যাদের বাবার অনেক কোটি টাকার অ্যাসেট নাই, সব সময় আপনার প্রোফাইলে ফোকাস করবেন। আপনি বাংলাদেশে ফিরে এসে কোন সেক্টরে জব করবেন সেই জিনিসটাতে ফোকাস করবেন এবং সেই জিনিসটাকে আর্গুমেন্টের ভাষায় বলার চেষ্টা করবেন। আমি যে বিতর্ক করতাম, এটা হচ্ছে আমার এই জিনিসটা আমাকে হয়তো হেল্প করছে। বিতর্ক মানে কি, আপনি একটা পয়েন্ট থাকবে আপনার যে আমি বাংলাদেশে ফেরত আসবো, এটা হচ্ছে আমার পয়েন্ট। এই পয়েন্টের পিছনে আপনি 3টা বা 4টা যুক্তি দেওয়ার চেষ্টা করবেন। এই হচ্ছে যে কোনো স্টাডি প্ল্যান লেখেন বা স্টেটমেন্ট অফ পারপাস লিখেন অথবা আপনি রিসার্চ পেপার লেখেন, অ্যাসাইনমেন্ট লিখেন, সব জায়গায় এই একই থিওরি ফলো করবেন, দেখবেন আপনি প্রত্যেকটা জায়গায় সাকসেসফুল হবেন। আমি আজকে ভিডিওতে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে একটা স্ট্রং কান্ট্রিটাই দেখিয়ে কানাডায় আসা যায়। তো সব কথার শেষ কথা হচ্ছে যে নিজের দেশকে অসম্ভব ভালোবাসবেন, নিজের দেশকে নিয়ে প্রাউড ফিল করবেন। যদি আপনি নিজের দেশ, আমি যেমন আমার নিজেরটা বলতে পারি, আমি আমার দেশের রাজনীতি নিয়ে আমার অনেক সমস্যা আছে, আমার নিজের দেশের পলিসি প্ল্যানিং নিয়ে আমার অনেক ধরনের সমস্যা আছে, ইন্টারন্যাশনাল রিলেশনসে বাংলাদেশের ফরেন রিলেশনস নিয়ে আমার অনেক ধরনের কমপ্লেন আছে, বাট আমি আমার নিজের দেশের ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং মানুষের যে হসপিটালিটি, এই জিনিসটা নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করি। এবং আমি যে এই জিনিসটা নিজের মনে লালন করি, এটা কিন্তু আমার লেখার মধ্যে সবসময় প্রকাশ পায়। তো লাস্টলি আমি যে জিনিসটা বলবো যে আপনি নিজের দেশের উপর বিরক্তি নিয়ে কোনো কিছু লিখবেন না, ওইটা কিন্তু আপনি না চাইলেও আপনার লেখার মধ্যে প্রকাশ পেয়ে যাবে। দেশ থেকে পালাইতে পারলেই বাঁচি এই ধরনের মাইন্ডসেট নিয়ে লেখা শুরু করবেন না, এটা কিন্তু আপনার লেখায় প্রকাশ পাবে। তো আগে এক মুহূর্ত চোখ বন্ধ করে বাংলাদেশের পতাকার কথাটা চিন্তা করবেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কথা চিন্তা করবেন, কি কারণে আপনি নিজের দেশকে ভালোবাসেন, দেশের বাইরে আসলে আপনি নিজের দেশের কি জিনিসটা মিস করবেন, সেই জিনিসটাকে একবার ভাবেন, ভেবে লেখা শুরু করেন। তো এই ছিল আজকের ভিডিও। আমার জন্য সবাই দোয়া করবেন আর সবাই পড়াশোনা করবেন। আমার ভিডিওতে আমি কোনো শর্টকাট আপনাদেরকে বলতে পারি না, কজ আই ডু নট নো এনি শর্টকাট। আমি সবাইকে এনকারেজ করবো যে পড়াশোনা করে অনেক বেশি কষ্ট করে লাইফে সাকসেসফুল হন, দেখবেন যে যেই কনফিডেন্সটা আপনি নিজের ভেতর ফিল করবেন, সেই কনফিডেন্স আর কোনো কিছু দিয়ে অর্জন করা সম্ভব না। থ্যাংক ইউ।